দিদিমণি মাঝে মাঝেই চিৎকার করে বলতেন না, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। সেই কথাটা বলার সময় তিনি বোধহয় খেয়াল রাখতে পারেননি যে হ্যাঁ, খেলা তো হবেই, ভয়ঙ্কর খেলাই হবে, তবে সেই খেলাটা তার বিরুদ্ধে হয়ে যাবে, তার দলের বিরুদ্ধে হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, এত তাড়াতাড়ি সেই খেলাটা শুরু হয়ে যাবে। এবং তার থেকেও বড় কথা, সেই খেলার চোটে তার সাজানো বাগান ছারখার হয়ে যাবে। যত সেটা বুঝতে পারছেন, তত তিনি এটাও বুঝতে পারছেন যে চিরদিনই কাহারও সমানও নাহি যায়। আর তাই তাই চিরবিরানি, ছটফটানি সমস্ত কিছু বাড়ছে। আজকেও আমরা দেখলাম ওই খিচমেরি ফটো সেই অ্যাঙ্গেলে ঝাড়গ্রামে চলে গিয়েছিলেন। পদযাত্রা, বাংলা ভাষা, কত কি করে ফেলছেন। আর সেইখান থেকে হুঙ্কার দিলেন, আমি শেষ কথা, আমি সুপ্রিমো, আমার কথা অনুযায়ী সবকিছু হবে। কে নির্বাচন কমিশন, কে এই রাজ্যের গণতন্ত্র, সমস্ত কিছু আমি। আর সেই জায়গা থেকে হুঙ্কার তিনি দিয়েছেন, কিন্তু হুঙ্কার দিতে গিয়ে আলটিমেটলি কি হয়েছে জানেন? আলটিমেটলি যেটা হয়েছে, নবান্নের মধ্যে আতঙ্কের দাবানল শুরু হয়ে গেছে। আর কি হয়েছে? আর যেটা হয়েছে, এই নির্বাচন কমিশন বুঝিয়ে দিচ্ছে যে এইসব কোনো হুমকিতে কোনো কাজ হবে না। প্রয়োজনে যাকে যাকে দরকার, যত ক্ষমতাবান হোক না কেন, যদি কথা না শোনে, আইন না মানে এবং গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করে, তাহলে তার ঠাঁই জেল হবে। এবং সেটা এই রাজ্যের মুখ্য সচিব হলে তাকেও কোনো রেয়াত করা হবে না। এতখানি কঠোর মনোভাব দেখাতে শুরু করে দিয়েছে। আর তাই দিদিমণির এই বাতেলাবাজি এবার কোথায় থাকবে, সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে। আপনারা জানেন যে গতকালই একটা খবর আপনাদের সামনে সামনে আমি নিয়ে এসেছিলাম, যেখানে স্পষ্টভাবে দেখা গিয়েছিল যে দুজন ডব্লিউবিসিএস অফিসার যারা ইআরও হিসেবে কাজ করছিল, সেই দুজন ঘাপলাবাজি করেছে। ভুয়ো নথি দিয়ে একাধিক নাম ঢুকিয়ে দিয়েছে, যে কারণে এই রাজ্যে এসআইআরটা দরকার। আর সেই এসআইআরটা করলে এই তোলামূল বাহিনীর ভোটটা মায়ের ভোগে যাবে, আর সেই জন্য করতে দেবো না, গায়ের জোরে আটকাবো, এই দাবরানি, এই তরপানি চলছে। তো যাই হোক, সেই দুই ইআরও এবং তাদের যারা অ্যাসিস্ট্যান্ট ইআরও ছিল, সেই চারজনকে সাসপেন্ড করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এদের বিরুদ্ধে এফআইআর করার অবধি নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থাৎ বাছা ধনেরা, এইবার জেলের ভাতটা খাও। এতদিন তো 14 তলার আশীর্বাদে অনেক ফটফটানি করেছো, অনেক চটি চাটা দলদাসগিরি করেছো। এইবার জেলের ভাতটা কিরকম লাগে একবার দেখো। ওই 14 তলার মালকিন কাউকে বাঁচাতে পারবে না যদি সে আইন বহির্ভূত কাজ করে। আর এই জায়গাটা বুঝতে পেরেই দিদিমণি অনেক কিছু সান্ত্বনা দেওয়ার আজকে চেষ্টা করেছেন, কিন্তু সেই ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন, তারা তারা আজকে নবান্নে চিফ সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছে এবং সেখানে এই ঘটনার স্পষ্ট উল্লেখ করেছে যে এই রকম ঘটনা ঘটেছে, সেখানে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় সেটা দেখা হোক, সেই জায়গা থেকে মাফ করা হোক, ইত্যাদি প্রভৃতি দীর্ঘ 2 পাতার একটা চিঠি, দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি। সেই চিঠি পাঠানো হয়েছে। অর্থাৎ মাননীয়া যতই চিৎকার করুক যে আমি কাউকে কিচ্ছু হতে দেবো না, দেখি কার কত ক্ষমতা আছে, এই ডব্লিউবিসিএস অফিসার যারা হয়েছেন তারা তো শিক্ষিত মানুষ, তারা তো পড়তে পারছেন দেয়াল লিখনটা যে কি আসতে চলেছে আগামী দিনে। এবং এই যে চারজন সাসপেন্ড হয়েছে এবং তাদের এফআইআর করার নির্দেশ দিয়েছে, এখানেই লিস্ট থেমে থাকছে না। যেটুকুনি খবর আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত আসছে, সেখান থেকে স্পষ্ট এরকম আরো বহু অফিসারের তালিকা গেছে। এবং যারা এই 2 নম্বরই কাজ করেছে, যারা এরকম ঘাবলাবাজি করেছে, যারা এরকম চটি চাটাগিরি করেছে, প্রত্যেকের কপালে এক জিনিস হতে চলেছে। আর সেই জন্য ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন তাদের মধ্যে থরহরি কম্প অবস্থায় এসে গেছে। এই প্রশ্নটা উঠছে কেননা তারা বুঝতে পারছেন যে এই মাননীয়া যতই বড় বড় বাতেলাবাজি করুন, যে এখন কি নির্বাচন এসে গেছে, যে এইসব কাণ্ড কারখানা করছে, দেখি কি করে করে, সব তো আমি মাইনে দিই, আমি হত্যাকর্তা বিধাতা। আসলে তা নয়, ভারতের সংবিধান, ভারতের আইন, ভারতের আদালত অন্য কথা বলছে এবং সবগুলোই এদের এগেনস্টে যাচ্ছে। আর তাই তাই এটা একটা বিদ্রোহের কি ইঙ্গিত, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে যে সত্যিই যদি নির্বাচন কমিশনের কাজ সঠিকভাবে করা না হয়, গণতান্ত্রিক পদ্ধতি মেনে যদি কাজ না করা হয়, তাহলে কাউকে রেয়াত করা হবে না, কাউকে কেউ কেউ ছাড় পাবে না। এই জায়গাটা স্পষ্ট হয়ে যেতেই কি
থরহরিকম্প অবস্থা শুরু হয়ে গেছে। এবার এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে এই অফিসাররা কি করবেন? মাননীয়া যেসব ডায়লগবাজি করেছেন সেই কথায় ভুলে যেরকম এতদিন 14 তলার আশীর্বাদ ধন্য হয়ে যেসব করে চলছিল, যাতে বাংলার কি হলো হলো না হলো দেখার দরকার নেই, রাজনৈতিক সুবিধা মাননীয়া দল পাচ্ছিল সেই কাজই কন্টিনিউ করবে, না সেখানে বলবে ভাগ ভাগ অনেক হয়েছে, আমি বিপদে পড়লে, আমি জেলের ভাত খেলে কারোর বাবার ক্ষমতা নেই বাঁচানোর, তাই এই সব কাজ কিছু আর করব না, এবার থেকে যেটা সঠিক সেই কাজটাই করব, সেইটা যদি শুরু করে দেয় তাহলে কি হবে? তাহলে কি হবে? এই দলদাস যদি না থাকে, প্রশাসনটাই যদি চটিচাটা না হয়, তাহলে দিদিমণি পারবে তো টিকিয়ে রাখতে সরকারটা? ক্ষমতায় আসা 26-এ যেটা অনেক দূরের কথা, 26 অব্দি টিকতে পারবে তো? এই প্রশ্নটাও উঠতে শুরু করে দিয়েছে। এবার আপনারা বলবেন যে এরা চিঠি দিয়েছে তো কি হয়েছে, তো নির্বাচন কমিশন নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার হয়ে যাবে, এখনো অনেকেই সেটিং এর কথা বলে থাকেন। তাদের উদ্দেশ্যে আর একটা খবর দেখিয়ে দিই। এফআইআর না হলে মুখ্য সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পরিষ্কারভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই যে 4 জন অফিসার যাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং বলা হয়েছে এফআইআর করো, আজকে বলে দিয়েছে না যে এসব এফআইআর ফেফআইআর কিছু হবে না, ওইসব কোনো কিচ্ছু করতে দেবো না। এই যদি এফআইআর না হয়, সরাসরি মুখ্য সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। আইনি পদক্ষেপটা কি? তোমার যার বিরুদ্ধে তদন্ত করে দোষী প্রমাণিত করে জেলে পাঠানোর কথা, সেইখানে তুমি এফআইআরই করছো না, সেখানে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছো, সেই জায়গা থেকে তো রেয়াত করা হবে না, তুমি সে যেই হয়ে যাও। এখানে কেউ হরিদাস পাল নয়, সবাই ভারতীয় সংবিধানের আন্ডারে, সবাই ভারতীয় আইনের আন্ডারে, সবাই ভারতীয় আদালতের আন্ডারে। সুতরাং সেই আইন মোতাবেক কাজ যদি কেউ না করে এবং ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা তার কাজে হস্তক্ষেপ করে, তার নির্দেশিকা না মানে, তাহলে তাহলে তার ইম্প্যাক্টটা কি হবে? লিগাল প্রসেসে যেটা হওয়ার ঠিক সেইটাই হবে। আর তাই আজকে মুখ্য সচিবের কাছে বার্তা নাকি চলে এসছে, রিপাবলিক বাংলা সেরকমই অন্তত দাবি করছে যে যদি এই 4 জনের বিরুদ্ধে এফআইআর না হয়, তাহলে কিন্তু মুখ্য সচিবের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ হয়ে যাবে, অর্থাৎ কাউকে কোনো রেয়াত করার কোনো জায়গা নেই। এইবার একটা প্রশ্ন খুব উঠে যাচ্ছে আজকে, যেটা দিদিমণি বলেছে, নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল, কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেওয়া হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আচ্ছা, সত্যিই কোনো সাংবিধানিক পোস্ট থেকে কেউ এই দাবি করতে পারে? করা উচিত? সামান্যতম বোধ বুদ্ধি যার আছে, সামান্যতম শিক্ষা দীক্ষা যার আছে, সে এই নিয়ে একটা কথা বলতে পারে, কিন্তু ওইসবের কোনো ধার ধারেন না এই রাজ্যের মাননীয়া, সেটা সকলেই জানেন। এবার প্রশ্নটা হচ্ছে, নির্বাচন কমিশন যেখানে এরকম কড়া মনোভাব দেখাচ্ছে যে প্রয়োজনে যদি সঠিক পদক্ষেপ না হয় রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হয়ে যাবে, সেখানে এখনো এই কথা কি করে এরকম গলাবাজি করে বলছে? অনেকেই বলছেন এর দুটো কারণ রয়েছে। এক, এই যে স্টেপটা নির্বাচন কমিশন নিয়েছে, এরকম যে হতে পারে এটা এই রাজ্যের মানুষ বুঝতে পারেনি। অতীতেও অনেকে সীমাহীন বাঁদরামি করেছে, স্বয়ং প্রধানমন্ত্রী এসছে, সেই প্রধানমন্ত্রীর সঙ্গে মিট অব্দি করেনি, তাকে ওয়েট করিয়ে রেখে অনেক পরে গেছে, কিন্তু তারপরেও কেন্দ্র সরকার সেই কড়া মনোভাব দেখায়নি। এবং এই যে ফেডারেল স্ট্রাকচারকে সম্মান দেওয়ার জায়গাটা কেন্দ্র সরকার মেনটেন করেছে, সেই ভদ্রতাটাকে অনেকে দুর্বলতা মনে করেছে। ফলে এরা বাড়তে 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 এমন একটা জায়গায় চলে গেছে না, এদের মধ্যে ধারণা হয়ে গেছে হ্যাঁ সত্যি সেটিং আছে, আর তাই যা খুশি তাই করা যেতে পারে। যদি যা খুশি তাই না করি, তাহলে তো আমাদের উপর চরমতম একটা রাজনৈতিক প্রেশার চলে আসবে এবং কি থেকে কি হয়ে যাবে। আর কেন্দ্র সরকার তো নরম সরম ভদ্র, সুতরাং ওইখান থেকে কোনো রকম কিছু হবে না। কিন্তু ব্যাপারটা যে কেন্দ্র সরকারের মধ্যে নয়, এই ব্যাপারটা যে ইলেকশন কমিশন এবং তারা স্বশাসিত সংস্থা, তারা তারা ভারতীয় সংবিধান স্বীকৃত একটা তাদের ক্ষমতা রয়েছে, এই জায়গাটা কিন্তু এরা ভুলে মেরে দিয়েছিল। এবং সেই জন্য এই যে 4 জন সাসপেন্ড হয়ে গেছে এবং আগামী দিনে আরো বেশ একটা লম্বা তালিকা রয়েছে, এটা যখন বুঝতে পেরেছে না, তখন যারা এতদিন দলদাসগিরি করছিল তারা কিন্তু তাদের কাছে একটা মেসেজ ক্লিয়ার হয়ে গেছে যে ভাই আর ওই সব কিছু করো না, যদি নিজেরা বাঁচতে চাও, যদি জেলের ভাত খেতে না যাও, যদি সরকারি চাকরিটা হারাতে না চাও, যেটা আইনসম্মত সেটাই করো, তাতে কে জিতলো কে হারলো ওই দিকে ভাবলে চলবে না, ওই দিকটা দেখতে গেলে এই দিকে সর্বনাশ হয়ে যাবে। আর সত্যি যদি সেই মানসিকতা এই অফিসাররা দেখাতে শুরু করেন, তাহলে আবারও বলছি যে 26-এ জেতা, ক্ষমতায় ফেরা এইসব অনেক পরের কথা, 26 অব্দি সরকারটা টিকিয়ে রাখতে পারবে কিনা সেইটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আর দুই, আর একটা সম্ভাবনার কথা সেটা আরো জোরালো হয়ে উঠছে, সেটা হচ্ছে যে এই অফিসারদের এদের তো আর কোনো কাজ ছিল না, বা এরকম তো কোনো ব্যাপার না এদের ঘাড়ে দুটো করে মাথা গুজিয়ে গেছে যে হঠাৎ করে এদের ইচ্ছা হয়েছে আর ওই অনিয়মগুলো করেছে।
ওই ভুয়ো নামগুলো ঢুকিয়ে গেছে। আসলে এদের কাছে ইনস্ট্রাকশন আছে, এদের কাছ থেকে উপর থেকে ইনস্ট্রাকশন এসছে, এবং সেই উপরটা খুবই উপর, এবং সেই ইনস্ট্রাকশন এরা কিন্তু না সরিয়ে পারেনি, না ইমপ্লিমেন্ট করে পারেনি। এখন মুশকিলটা হচ্ছে, এই এদেরকে যদি এফআইআর করা হয়, এদেরকে যদি তদন্তের আওতায় নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এরা নিজেরা বাঁচার জন্য আলটিমেটলি সেই সর্বোচ্চ স্তরের নাম খুলে দিতে বাধ্য হবে, বা এদের উপর স্তরে যাদের যাদের কাছ থেকে ইনস্ট্রাকশন এসছে সেই নামগুলো দিতে বাধ্য হবে। তাহলে তারাও এফআইআর এর আওতায় আসবে, তারাও তদন্তের আওতায় আসবে। আলটিমেটলি একদম সেই সর্বোচ্চ মহল অব্দি জায়গাটা চলে যাবে, সবার পোলটা খুলে যাবে। আলটিমেটলি কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, ধ্যাসটামো চলেছে, সমস্ত কিছু সামনে আসবে। আর তাতে করে রাজনৈতিক শহীদ হওয়া অনেক দূরের কথা, এই জেলের বাইরে থাকবে কিনা সেই সন্দেহটা হয়ে যাচ্ছে। আর সেই আতঙ্ক থেকেই কি এই নির্বাচন কমিশন যে কথা বলেছে, কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবো না, সেই রকম হুঙ্কার ছাড়ছেন। এখন হুঙ্কার তো ছেড়ে দিয়েছেন। ইলেকশন কমিশন এখনো অব্দি যে মানসিকতা দেখাচ্ছে, যে দৃঢ়তা দেখাচ্ছে, সেখান থেকে এইসব হুঙ্কারে কোনো কিছু কাজ হবে না। আলটিমেটলি সব কটাকে সিধে করে দেবে সেই মানসিকতা দেখাচ্ছে। কিন্তু কিন্তু বাংলা আরো কড়া স্টেপ দেখতে চায়। অনেকেই বলছেন এফআইআর তো হবে, তদন্ত কে করবে? যে পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে বলে যে কোনো আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেওয়া হবে না, সেই তার আন্ডারে থাকা পুলিশ যদি তদন্ত করে, এই এফআইআর থেকে কি বেরোবে? কাঁচকলা। এই পুলিশ, যে পুলিশের মা, বউ, বোন তুলে অনুব্রত মণ্ডল কাঁচা খিস্তি করে, তারপর সেই পুলিশের ক্ষমতা হয় না তার কেশাগ্র স্পর্শ করার, উল্টে তার সিকিউরিটি আবার বাড়িয়ে দেওয়া হয়, সেই পুলিশ তদন্ত করবে? আর এই পুলিশ মন্ত্রী সেই তদন্ত করতে দেবে? সুতরাং এই এফআইআর যদি করতেই হয়, এই তদন্ত যদি করতেই হয়, তাহলে তাহলে অন্য রাজ্যের পুলিশ নিয়ে এসে তদন্ত হোক, অন্য কোনো তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত হোক, তবে এগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে। এবং নির্বাচন কমিশনকে কিন্তু সেই দৃঢ় পদক্ষেপটা নিতে হবে। না হলে এই শুধু গর্জনে কিছু হবে না, এবার সত্যি সত্যি বর্ষণের সময় হয়ে এসেছে। কেননা ওই কথাতে বলে না, লাতকে ভূত বাতসে নেই মানতে। ওই কথা দিয়ে হবে না, এরা ভদ্রতাকে দুর্বলতা ভাবে। তাই সৌজন্য, ভদ্রতা আপাতত শিখেই তুলে রাখতে হবে, তবেই বাংলা এবং বাঙালিকে বাঁচানো যাবে, বাংলায় গণতন্ত্রকে রক্ষা করা যাবে। আর সেই ছবিটা কিন্তু স্পষ্ট হচ্ছে ইলেকশন কমিশনের পদক্ষেপে। আর সেইটা অন্তত এই রাজ্যের আধিকারিকরা বুঝতে পারছেন, আর সেটা মাননীয়ও কি খুব ভালো করে বুঝতে পারছেন, আর সেই জন্য এরকম আতঙ্কিত হয়ে চিৎকার করে যাচ্ছেন। এই প্রশ্নগুলো কিন্তু আজকের পর থেকে ঘুরতে শুরু করে দিয়েছে বাংলার আকাশে বাতাসে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।